হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই জেনে গিয়েছো যে ডাব্লিউবিপির কনস্টেবল, এসআই, কেপি কনস্টেবল, এসআই সমস্ত কিন্তু পরীক্ষার টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে। তো এখন কিন্তু আর সময় নষ্ট করা কিন্তু চলবে না, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমাদের কাজে লাগাতে হবে, সিরিয়াসলি কিন্তু পড়াশোনাটা করতে হবে। আর তোমরা আগে থেকেই জানো, যারা তোমরা আমাদের রেগুলার দেখছো, যে আমরা কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবল 2025-এর এক্সামকে কিন্তু ফোকাস করে আমরা আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা মিশন পুলিশ নামে একটি ব্যাচ লঞ্চ করেছি। আমরা কিন্তু অনেক দিন ধরেই কিন্তু এই ব্যাচের আন্ডারে ক্লাস করাচ্ছি, তোমরা কিন্তু অনেকেই এটা জানো। আর এখন হয়তো তোমরা অনেকেই আছো যারা নতুন করে দেখছো হয়তো আমার এই ক্লাসটি, তাদের উদ্দেশ্যেই কথাগুলো বলছি যে আমরা কিন্তু মিশন পুলিশ নামে একটি ব্যাচ লঞ্চ করেছি এবং এই ব্যাচের আন্ডারে কিন্তু আমরা ওভারঅল যে ডাব্লিউবিপির সিলেবাস তা কিন্তু কভার করাচ্ছি পুরোপুরি রুটিন অনুযায়ী, রুটিন ওয়াইজ কিন্তু ক্লাস আমরা করাচ্ছি। খাপছাড়া কিন্তু কোনো ক্লাস নেই, পুরোপুরি কিন্তু রুটিন ওয়াইজ কিন্তু ক্লাস আমরা করাচ্ছি। তোমরা কিছুক্ষণ পরেই কিন্তু রুটিনটা দেখতে পারবে, ওটার স্ক্রিনশট নিয়ে রাখবে, তাহলে কিন্তু তোমরা জিনিসটা বা ক্লাসগুলো ভালো করে করতে পারবে। কেমন? তো আমরা কিন্তু এই ব্যাচের আন্ডারেই কিন্তু সমস্ত সিলেবাস করাচ্ছি। আর তার সঙ্গে সঙ্গে তোমরা জানো যে আমি তোমাদের স্পেশালি ইংলিশটা করাচ্ছি ডাব্লিউবিপির জন্য। তো আমি কিন্তু এর আগেও অনেকগুলো ক্লাস দিয়েছি, বেসিক ইংলিশ কিংবা সিলেবাস, ঠিক আছে, কি করে ইংলিশটা পড়তে হবে, কি করে বেশি নাম্বার পেতে হবে। তারপরে কিন্তু আমি শুরু করেছি পার্টস অফ স্পিচ, এখন শুরু করেছি টেন্স, এবং টেন্সের মধ্যেও কিন্তু আজকে এটা আমাদের বলতে পারো টেন্সের 3 নাম্বার ক্লাস। এটা কিন্তু টেন্সের 3 নাম্বার ক্লাস। 3 নাম্বার ক্লাস কি করে হলো? আমি একটা ক্লাস করিয়েছি টেন্সের বেসিক নিয়ে, যে টেন্স জিনিসটা কি এবং টেন্স দিয়ে আমরা কোন কোন গ্রামারের টপিকগুলো আমরা করতে পারি, বা টেন্স না জানলে আমাদের কোন কোন টপিকগুলোতে সমস্যা হবে সে বিষয়ে আলোচনা করেছি একটা ভিডিওতে। আবার একটা ভিডিওতে আমি প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল নিয়ে আলোচনা করেছি, এবং আজকের এটা 3 নাম্বার ক্লাসে কিন্তু আমি পাস্ট টেন্স, কোন টেন্স? পাস্ট টেন্স মানে অতীত কাল নিয়ে কিন্তু আজকে আমি এই ক্লাসে পার্টিকুলারলি আলোচনা করব। তো তোমরা প্রত্যেকেই জানো যে টেন্স কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক আমাদের ইংলিশের ক্ষেত্রে। এটা না জানলে কিন্তু না তোমরা করতে পারবা ভয়েস চেঞ্জ, না করতে পারবা ন্যারেশন, এবং এই টেন্সের ওপর ভিত্তি করে কিন্তু স্পটিং এরর মানে ভুল বের করা, বাক্য থেকে ভুল বের করা। তো সেখানেও কিন্তু অনেক ক্ষেত্রে এই টেন্সের আমাদের প্রয়োজন হয়। তার সঙ্গে সঙ্গে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স, এই সমস্ত কিছুতেই কিন্তু টেন্সের আমাদের যে কনসেপ্ট সেগুলো কিন্তু জানতে হয়। বোঝা গিয়েছে? তো তোমরা যারা আজকের এই ক্লাসটি নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলি, তোমরা কিন্তু অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে। আমি এই ক্লাসের শেষে প্লেলিস্ট অ্যাড করে দেবো, তোমরা সেখান থেকে সিরিয়ালি কিন্তু সেই আগের ক্লাসগুলো দেখে নেবে। কেমন? আচ্ছা, আর তার সঙ্গে সঙ্গে তোমরা এই ক্লাসগুলো অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তোমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুকে কিন্তু লিঙ্কগুলো অবশ্যই শেয়ার করবে, যাতে বেশি সংখ্যক স্টুডেন্টের কাছে এই ক্লাসগুলো পৌঁছে যায়। আর যারা তোমরা একদমই নতুন, যারা তোমরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু আর সময় নষ্ট না করে এখনই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমাদের এই ডাব্লিউবিপি কনস্টেবলের এক্সামের ওপর ভিত্তি করে যে ক্লাসগুলো করাচ্ছি সেগুলো করার জন্য, ঠিক আছে? সাবস্ক্রাইব করলে কি হবে, যখনই আমরা নতুন কোনো ক্লাস এই চ্যানেলে আপলোড করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে। আর তার সঙ্গে সঙ্গে বলে রাখি, ডাব্লিউবিপির জন্য কিন্তু আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি, তোমরা কিন্তু সেখানেও যুক্ত হতে পারো। যুক্ত হওয়ার জন্য কি করতে হবে? তার জন্য তোমাদের এই যে ভিডিওটা বা এই যে ক্লাসটা, এর যে ডেসক্রিপশন বক্স সেখানেই দেখবা কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাবে। ওখানে খুব সুন্দর করে আমি লিখে দিয়েছি ডাব্লিউবিপির জন্য, ঠিক আছে? তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই সেই লিঙ্ক থেকে জয়েন করে নিবে। কেমন? তো চলো, আজকের যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে পাস্ট টেন্স। তো পাস্ট টেন্স নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা কিন্তু কেউই এই ক্লাসটি কিন্তু মাঝ পথে ছেড়ে যাবা না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা রাখছি পাস্ট টেন্স নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। বোঝা গিয়েছে? তো দেখো, তোমরা একটু এক ঝলক ক্লাসের রুটিনটাও তোমরা দেখে নাও। ডাব্লিউবি মিশন পুলিশের যে ব্যাচের রুটিনটা রয়েছে আমাদের, সপ্তাহে কিন্তু দেখো 7 দিনই কিন্তু ক্লাস আছে, 7 দিনই ক্লাস, এবং
দুটো সময় কিন্তু ক্লাসগুলো আমাদের করানো হয়, সকাল 9টা আর হচ্ছে সন্ধ্যা 7টা। তোমরা একটা স্ক্রিনশট করে রেখে দাও। আর যেহেতু আমি ইংলিশ ক্লাস করাচ্ছি তো সেই জন্য একটু বলে রাখি আমি, যেমন সোমবার দিন সন্ধ্যা 7টায় ইংলিশ ক্লাস হয়, আর বৃহস্পতিবার দিন কিন্তু সন্ধ্যা 7টার সময় ইংলিশ ক্লাস হয়। ঠিক আছে, তোমরা অবশ্যই স্ক্রিনশট করে রাখো। তোমরা এই রুটিন অনুযায়ী আমাদের চ্যানেলে চলে আসবে, তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে। তো এইবার যেটা আলোচনার বিষয় সেটা কিন্তু আমরা এবার শুরু করব। আলোচনার বিষয়টা কি, সেটা হচ্ছে পাস্ট টেন্স। আমি তোমাদের আগেই বলেছিলাম যে টেন্স হচ্ছে 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে কি ফিউচার, বর্তমান, অতীত আর হচ্ছে ভবিষ্যৎ। বর্তমান কালটা অলরেডি আমাদের হয়ে গিয়েছে এবং আজকে হবে হচ্ছে কি অতীত, মানে পাস্ট টেন্স। এইবার পাস্ট টেন্সটা শুরু করার আগে যারা তোমরা আমার আগের ক্লাসটি দেখেছো, মানে প্রেজেন্ট টেন্সটি যারা ক্লাস তোমরা দেখেছো, আমি কিন্তু সেই দিনই তোমাদের বলে দিয়েছিলাম যে প্রেজেন্ট টেন্সটা যদি ভালো করে পড়তে পারো, প্রেজেন্ট টেন্সের সংজ্ঞা, এর গঠন এবং বাক্য দিয়ে আমি বুঝিয়েছিলাম তোমাদের। তো যদি তোমরা প্রেজেন্ট টেন্সটা খুব ভালো করে থাকো তো তোমাদের কিন্তু আজকের এই টেন্সটা বুঝতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। বোঝা গিয়েছে? আমি কিন্তু আজকের এই ক্লাসে তোমাদের সামনে তুলে ধরবো যে প্রেজেন্ট আর পাস্টের মধ্যে কোন জায়গাটায় একটু কি রয়েছে, মনে করো যে অমিল রয়েছে। বাকি কিন্তু সব জায়গায় সেম কনসেপ্ট, কিন্তু প্রায় সেম, শুধুমাত্র প্রেজেন্ট মানে বর্তমান, তো সেখানে হয়ে যাবে কি পাস্ট, মানে কি অতীতকাল নিয়ে কিন্তু আজকে আমরা পড়বো। আর টেন্স মানে তোমরা আগের দিনেও দেখেছো, আমি কিন্তু বারংবার বলছিলাম বর্তমানের কাজ, বর্তমানের কাজ, বর্তমানের কাজ, বর্তমানের সাধারণ কাজ, বর্তমানে কোনো কাজ চলছে, বর্তমানে কোনো কাজ হয়ে গিয়েছে কিন্তু তার ফল আছে। আবার তোমাদের করিয়েছিলাম কি বর্তমানে কোনো একটা কাজ নির্দিষ্ট সময় ধরে চলছে। আমি কিন্তু এগুলো পুরোপুরি কিন্তু বিস্তারিত কিন্তু আমি আলোচনা করেছিলাম। ঠিক আছে, তো আজকেও কিন্তু সেভাবে আলোচনা করব। তবে আজকে আমাদের বর্তমানের জায়গায় আমরা কি নিয়ে আলোচনা করব, আমরা কিন্তু অতীত কথাটা কিন্তু ব্যবহার করব। কারণ প্রেজেন্ট যেহেতু ছিল ওই জন্য আমরা বর্তমান ইউজ করেছি। আজকে যেহেতু পাস্ট মানে অতীত, তো আমরা কিন্তু কথাটাকে অতীত হিসেবে কিন্তু ব্যবহার করব। ঠিক আছে, তো পাস্ট মানে কিন্তু অতীত, তো অতীতকাল নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। অতীতকালে কোনো কাজ ঘটেছিল, হয়েছিল, অতীতকালে কোনো কাজ মনে করো যে চলছিল, চলিতেছিল, অতীতকালে দুটো কাজের মধ্যে কোনো একটা কাজ আগে হয়েছিল, কোনো একটা কাজ পরে হয়েছিল, আবার অতীতকালে কোনো একটি নির্দিষ্ট সময় ধরে কোনো একটা কাজ চলছিল। এই সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা আমি করব। তো দেখো আজকের তাহলে আমাদের বিষয়টা কি, বিষয়টা হচ্ছে পাস্ট টেন্স। আর যারা তোমরা নতুন, তোমরা যদি চাও তো তোমরা কিন্তু আগে প্রেজেন্টের ক্লাসটিও কিন্তু করে নিতে পারো, তারপরে তোমরা এই ক্লাসটি করতে পারো। তাতে করে তোমাদের খুবই সুবিধা হবে বা বেনিফিট হবে। কেমন, তোমরা চাইলে আগের ক্লাসটাও করে নিতে পারো আগে। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে প্রথমে আমরা বললাম যেটা যে আজকে আমরা পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো চলো, তোমরা প্রত্যেকেই জানো পাস্ট টেন্সের কিন্তু 4টা ভাগ রয়েছে। এগুলো আমি একদম বেসিক ক্লাসে তোমাদের বুঝিয়েছিলাম, তাই না? একটা হচ্ছে কি ইনডেফিনিট, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে পারফেক্ট, এটা হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই 4টা নিয়ে কিন্তু আমি কিন্তু আলোচনা করবো আজকে। ঠিক আছে, দেখো তো প্রথমে হচ্ছে কি পাস্ট ইনডেফিনিট টেন্স। তো এই যে পাস্ট ইনডেফিনিট টেন্স, এটা দিয়ে আলটিমেটলি বোঝাবে কি, এটা দিয়ে আলটিমেটলি বোঝাবে কি কোন সিচুয়েশান, কোন কাজকে বোঝাবে। আমি কিন্তু বারংবার বলছি তোমাদের কিন্তু সিচুয়েশানটা বুঝতে হবে। সিচুয়েশান বুঝলে কিন্তু টেন্সটা একদমই তোমাদের কাছে সহজ হয়ে যাবে। দেখো পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে আমাদের কোন কাজটাকে বোঝাবে, মনে রাখবা অতীতকালে, কি বললাম অতীত, যা অলরেডি কিন্তু মনে করো যে কোনো ফল নেই, যেই কাজের কোনো ফল নেই ওটাকে অতীত বলি আমরা। তো অতীতকালে কোনো কাজ হয়েছিল বা ঘটেছিল, একদম সিম্পল ভাষায় বলতে গেলে অতীতকালে কোনো কাজ হয়েছিল বা ঘটেছিল। এইরকম যদি কোনো সেন্স আসে বা যদি এরকম সেন্স কোনো বাংলা বাক্যে থাকে বা এরকম যদি কোনো সিচুয়েশান আসে যে কোনো কাজ হয়েছিল এরকম তোমাকে বোঝাতে হচ্ছে, তাহলে ধরে নিবা সেটা হচ্ছে ইংলিশের পাস্ট ইনডেফিনিট টেন্স। কি হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স। অতীতকালে কোনো কাজ হয়েছিল,
অতীতকালে কোনো কাজ হয়েছিল এরকম যদি তোমার কোনো রকম সেন্স আসে কোনো বাংলা বাক্যে, তাই না, বা তুমি যদি কোনো বাংলা বাক্য দেখতে পারো যেখানে মনে করো যে এমন কিছু বলা আছে যেখানে তুমি পড়ে বুঝতে পারছো যে এখানে কাজটা অতীতকালে হয়েছিল এরকম সেন্স দিচ্ছে, তাহলে বুঝে নিবা সেটা হচ্ছে কি পাস্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, এবার সংজ্ঞা তো বুঝতে পারলে, তবে এটার যে গঠন, আমি কিন্তু আগের ক্লাসেও বলেছি গঠনটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি একটা পাস্ট ইনডেফিনিট টেন্সের ইংরেজি বাক্য লিখতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমার এই গঠনটা জানতে হবে। আর এই গঠন না জানলে একে তো বাক্য তুমি বুঝতে পারবা না, আর দুইয়ে হচ্ছে বাক্য বুঝতে না পারলে তুমি কিন্তু এই প্রেজেন্ট ইনডেফিনিট বা আরও যত টেন্স আছে সেই প্রত্যেকটারই গঠন তোমাকে জানতে হবে। গঠন না জানলে বাক্য তুমি ধরতে পারবা না, তার সঙ্গে সঙ্গে তুমি ভয়েস আর ন্যারেশনও করতে পারবা না। অবশ্যই তোমাকে গঠন জানতে হবে। এই জন্যই আমি বলি যে এখানে ভিভিআই লিখে দিই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো পাস্ট ইনডেফিনিটের প্রথমে কেউ আসে আমাদের সাবজেক্ট মানে কর্তা যে কাজ করে, তারপরে V2, তোমরা প্রত্যেকে জানো ভার্বের হচ্ছে তিনটা ফর্ম V1 V2 আর V3। V1 মানে প্রেজেন্ট ফর্ম, V2 মানে পাস্ট ফর্ম ভার্বের, আর V3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম যেটাকে আমরা PP ফর্মও বলে থাকি। তো এখানে কিন্তু আমাদের দরকার কোনটা V2, সাবজেক্ট V2 অবজেক্ট, তাই না। সাবজেক্ট মানে কর্তা যে কাজ করে, ভার্ব মানে ক্রিয়া যার দ্বারা কাজ করা বোঝায়, অবজেক্ট মানে বাংলায় হচ্ছে কর্ম মানে কর্তার দ্বারা করা কাজের প্রভাব, কর্তার দ্বারা করা কাজের প্রভাব যার ওপর পড়ে তাকে আমরা বলি হচ্ছে অবজেক্ট, কর্ম। কেমন? আচ্ছা, এইবার তোমাদের যদি এই বাক্যটা নেগেটিভ করতে হয়, না বোধক করতে হয়, তাহলে কি করবা? অবশ্যই এখানে ডিড লাগাতে হবে। ডিড কেন? কারণ লক্ষ্য করে দেখো এইখানে কিন্তু কোনো হেল্পিং ভার্ব নেই। কি বললাম? এখানে কিন্তু কোনো হেল্পিং ভার্ব নেই। হেল্পিং ভার্ব মানে ডু, ডাজ, ডিড, আমি এগুলো কিন্তু অলরেডি কিন্তু পার্টস অফ স্পিচে করিয়ে দিয়েছি। তোমাদের কাছে মনে হতে পারে এগুলো আবার কী বলছে, কিন্তু এগুলো কিন্তু অলরেডি আমি করিয়ে দিয়েছি পার্টস অফ স্পিচে। তখনও বলেছিলাম যে এই জিনিসগুলো টেন্সে কাজে লাগবে, তো এখন কিন্তু সেগুলোই কাজে লাগছে। তো ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, অ্যামিজার, তো এগুলো সবই, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, এগুলো সবই কি হেল্পিং ভার্ব। তো এগুলো কোনো হেল্পিং ভার্ব কি মেন গঠনের মধ্যে কি আছে? অবশ্যই নেই। আর একটা জিনিস কি, নট কোনো সময় বাক্যে হেল্পিং ভার্ব ছাড়া আসতে পারে না, তো অবশ্যই হেল্পিং ভার্ব লাগবে। এবার যেহেতু আমাদের মেন গঠনের মধ্যে কোনো হেল্পিং ভার্ব নেই, ওই জন্য আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নিয়ে আসতাম কি ডু আর ডাস। তোমাদের কিন্তু এগুলো আমি করিয়েছিলাম, তোমাদের কিন্তু এগুলো আমি আগের ক্লাসে করিয়েছিলাম। এই দেখো এখানে ডু আর ডাস লেখা আছে, ঠিক আছে। এই দেখো ডু আর ডাস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট। এবার ডু ডাস প্রেজেন্টের ক্ষেত্রে আসতো, না বোধকে। এবার যেহেতু আমরা করছি হচ্ছে পাস্ট টেন্স, ওই জন্য আমরা ডু আর ডাসের যে পাস্ট ফর্মটা ওটা কিন্তু আমরা এখানে ইউজ করব, সেটা হচ্ছে কি ডিড। আর মনে রাখবা বাক্যের মধ্যে ডু থাকুক কিংবা ডাস থাকুক কিংবা ডিড থাকুক, এর পরে যে ভার্ব বসবে সবসময় বেস ফর্ম বসবে, না কোনো আইএনজি, না কোনো ইডি, তাই না, না কোনো এস বা ইএস, কোনো কিছুই বসবে না, একদম বেস ফর্ম বসবে, এতটুকু মাথায় রাখবা। তো এখানে কিন্তু ডিড কেন আসলো? কারণ এখানে হেল্পিং ভার্ব নাই দেখে এখানে যেহেতু নেগেটিভ করতে হচ্ছে বাক্যটাকে, ওই জন্য ডিডকে আমরা এনেছি। ডু হচ্ছে, ডু আর ডাস হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটে আসে, আর যেহেতু এটা পাস্ট তো ডু আর ডাজের পাস্ট ফর্মটা লিখতে লাগবে ডিড। আর দেখো ভার্বের কিন্তু 1 নাম্বার ফর্ম হয়ে যাবে, কারণ বাক্যে যখনই ডু ডাজ এগুলো আসে তখন এর পরে যে V1 বসে তার কারণটা হচ্ছে কি, কারণ দেখো এখানে আগের V2 ফর্মটা তো আমাদের ডু নিয়ে পরিবর্তন হলো ডিডে, তাই না। তাহলে সেকেন্ড ফর্মটা তো ডু নিয়ে নিয়েছে না, এরকম মনে রাখতে পারো যে ডু ফর্মটা নিয়ে নিয়েছে, সেকেন্ড ফর্মটা ডিড হয়ে গিয়েছে, তো এই জন্য এখান থেকে সেকেন্ড ফর্ম চলে আসলো। মানে ভার্বের এখানে যা কিছু এক্সট্রা থাকবে, V2 ফর্ম থাকলে ডুটা ডিড হয়ে যাবে, কিংবা অনেক সময় প্রেজেন্টে তোমরা দেখো যে এখানে এস বা ইএস থাকলে সেই এস বা ইএসটা ডু এর সঙ্গে যুক্ত হয়ে ডাজ হয়ে যায়, ওটা প্রেজেন্টের ক্ষেত্রে, তাই না। তো এক্সট্রা জিনিস সব ডু নিয়ে কোনো সময় হবে ডাজ, কোনো সময় হবে ডিড, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবো। আর যদি এখানে প্রেজেন্টের ক্ষেত্রে অনেক সময় এটা কি থাকে, শুধুমাত্র V1 থাকে, কোনো মনে করে এক্সট্রা কিছু থাকে না, তখন এখানে প্রেজেন্টে বসে যাবে শুধুমাত্র ডু বসবে।
তো যাই হোক, আমরা আমাদের আলোচনা আজকে এই যে আলোচনা এটা নিয়ে বেশি আমরা একটু ফোকাস করি, তাই না? তো ডিড বসলো এখানে। এবার দেখো বাক্য, আই প্লেড ক্রিকেট। দেখো তো লক্ষ্য করে আমাদের এই গঠনটা ফলো হয়েছে কিনা। আই হচ্ছে কি সাবজেক্ট, প্লেড মানে প্লের সেকেন্ড ফর্ম প্লেড, তারপরে অবজেক্ট। বাংলা মানে কি হবে? আই প্লেড ক্রিকেট, বাংলা মানে হবে আমি ক্রিকেট খেলেছিলাম, আমি ক্রিকেট খেলেছিলাম। ওই যে কাজ হয়েছিল, কাজ ঘটেছিল, তাই না? তো আই প্লেড ক্রিকেট। এবার দেখো এটাকে নেগেটিভ করলে কি হবে? আই ডিড নট প্লেড, কি লিখেছি এখানে? কি ভিটু ফর্ম লিখেছি না? কেন? কারণ এই ভিটু ফর্ম ডু নিয়ে কিন্তু হয়ে গিয়েছে ডিড। বুঝতে পেরেছো এবার? তো যখন তুমি বাক্যে ডিড ব্যবহার করবা তখন এর পরের ভার্বে সবসময় V1 ফর্ম আসবে। আই ডিড নট প্লে ক্রিকেট, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো হি প্লেড ক্রিকেট, সে কি করেছিল? ক্রিকেট খেলেছিল। তো এখানে কিন্তু ক্রিকেট হচ্ছে একটা খেলা, কাজ। নর্মালি ক্রিকেট হচ্ছে একটা অবজেক্ট, ঠিক আছে? হি হচ্ছে সাবজেক্ট, প্লেড হচ্ছে ভার্ব। এইবার এই খেলা কাজটা হয়েছিল, তাহলে কোনো কাজ, ওই যে সংজ্ঞায় বলেছিলাম কোনো কাজ হয়েছিল, ঘটেছিল, এরকম বোঝালে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। পাস্ট ইনডেফিনিট টেন্স হওয়া মানে কি? সেই বাক্যটা যে লেখা হবে সেই বাক্যটা হচ্ছে এই গঠনটা ফলো করবে, এই হচ্ছে কনসেপ্ট। বোঝা গিয়েছে? তুমি যদি যে কোনো বাক্যে এই গঠনটা দেখো, সাবজেক্টের পরে ভিটু তারপরে অবজেক্ট, চোখ বন্ধ করে তুমি বলে দিবা এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিটের টেন্সের বাক্য। আর এই বাক্য দিয়ে বোঝাচ্ছে কি? এই বাক্য দিয়ে বোঝাচ্ছে কোনো কাজ হয়েছিল, কোনো কাজ হয়েছিল, কোনো কাজ ঘটেছিল, এই কনসেপ্ট, আর কিচ্ছু না। এরপরেও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই ভিডিওটা একটুখানি আবার শুরু থেকে দেখে নিবে, তাহলে দেখবা কোনো রকম ডাউট থাকবে না। এরপরে দ্বিতীয়টা খুবই সহজ, আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস আমি একটু বলে দিই। দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর পাস্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে পার্থক্য কোথায়? এই জায়গাটায় প্রেজেন্টে বসতো V1 আর এখানে বসছে কি V2। ওই জন্যই বলেছিলাম প্রেজেন্টটা ভালো করে পড়লে এটা নর্মালি এমনিতেই হয়ে যাবে। V1 ছিল প্রেজেন্ট ইনডেফিনিটে, এখানে হয়ে গেল V2 পাস্ট ইনডেফিনিটে। আচ্ছা চলো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি কিন্তু বারবার কিন্তু প্রেজেন্ট পাস্ট বলবো, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবে। প্রেজেন্টে আমরা কি পেয়েছিলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াসে পেয়েছিলাম বর্তমানকালে কোনো কাজ চলছে। আমি যেমন কথা বলছি, আমি লিখছি, তোমরা পড়ছো, এগুলো বর্তমানে কিন্তু কাজ চলছে। এবার আমি যদি বলি যে আমরা মনে করো যে 2 দিন আগে বোধহয় আমি তোমাদের প্রেজেন্ট টেন্স নিয়ে ক্লাস করিয়েছিলাম, তো ওটা কি এখনও চলছে? অবশ্যই না। তো ওই কাজটা কিন্তু আমরা করছিলাম, যে আমরা ইংরেজির ক্লাস করছিলাম, আমরা লিখছিলাম, আমরা গাইছিলাম, আমরা দৌড়চ্ছিলাম। তো অতীতকালে কোনো কাজ চলছিল বা চলিতেছিল, অতীতকালে কোনো কাজ চলছিল বা চলিতেছিল যদি এইরকম বোঝায় তাহলেই কিন্তু সেটা হয়ে যাবে কি আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। একটা হচ্ছে বর্তমানে চলছে, আমি এখন পড়াচ্ছি, এটা বর্তমান। এবার যখন ক্লাসটা শেষ হয়ে যাবে তখন আমি কি বলবো? ক্লাসটা শেষে কি বলবো? আমি বলবো কিন্তু আমি ইংরেজি ক্লাস করাচ্ছিলাম, তাহলে কিন্তু তখন হয়ে যাবে কি ওটা অতীতকালে কোনো কাজ চলছিল সেরকম সেন্সে। কেমন? তো অতীতকালে কোনো কাজ চলছিল বা চলিতেছিল এরকম বোঝালে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর এর গঠনটা খুবই সহজ, প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতনই, কিন্তু এটা সাবজেক্ট ওয়াজ ওয়ার ভার্বের সঙ্গে আইএনজি তারপরে কি অবজেক্ট। প্রেজেন্ট এখানে কি বসতো? প্রেজেন্টে বসতো ইজ, এম, আর। প্রেজেন্টে বসতো সাবজেক্টের পরে ইজ, এম, আর, ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট। আর পাস্ট বলে কি হলো? এম ইজ আর এর পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার বসে গেল, বাস, আর কিচ্ছু না। এই অংশটাও সেম, এই অংশটাও সেম, এম ইজ আরের জায়গায় শুধুমাত্র ওয়াজ ওয়ার হয়ে গেল, ঠিক আছে? আর তোমাদের আমি আগের দিনও বলেছিলাম কন্টিনিউয়াস কথাটা পাওয়া মানেই ভার্বের সঙ্গে মেন ভার্বের সঙ্গে কি আইএনজি, ঠিক আছে? এবার তোমাদের মনে হতে পারে আচ্ছা এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে? নেগেটিভ করলে এখানে কিন্তু আর হেল্পিং ভার্বের প্রয়োজন কিন্তু নেই। কেন বলো তো? অলরেডি আমাদের কাছে কিন্তু হেল্পিং ভার্ব ওয়াজ ওয়ার আছে, তো সরাসরি নট এর পরে বসিয়ে দিবা, হয়ে গেল নেগেটিভ। বুঝতে পেরেছো? বাক্য দেখো খুবই সহজ জিনিস এগুলো। আই সাবজেক্ট, ওয়াজ হেল্পিং ভার্ব, রিডিং ভার্বের সঙ্গে আইএনজি, এই যে আইএনজি, এ নোভেল অবজেক্ট। আই ওয়াজ রিডিং এ নোভেল, প্রত্যেকে এটার বাংলা মানে মনে মনে বলো।
আই ওয়াজ রিডিং এ নোভেল, এটা বাংলা মানে কি হবে? আমি একটি উপন্যাস পড়িতেছিলাম, আমি একটি উপন্যাস পড়িতেছিলাম। এখন কিন্তু পড়ছি না, অতীতকালে পড়িতেছিলাম। তো সেই জন্য এই বাক্যটা কিন্তু আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর আমরা কিন্তু এখানে সাবজেক্ট ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ, ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট, এটা দেখো কিন্তু বুঝে গেলাম বাক্যটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দ্বিতীয় বাক্য, হি অথবা শি যে কোনো একটা বলতে পারো। আমি মনে করে বললাম শি ওয়াজ প্লেয়িং ফুটবল। সে হচ্ছে মানে শি হচ্ছে সাবজেক্ট, ওয়াজ এর সঙ্গে বসলো, শি এর সঙ্গে ওয়াজ বসে, মেন ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট। তাহলে কোন টেন্সের বাক্য? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। এটার বাংলা মানে করতে গেলে কি হবে? বাংলা মানে করতে গেলে কিন্তু বলতে হবে, বা এটা আমাদের মনে মনে কিন্তু ভেবে নিতে হবে যে এটা কিন্তু বোঝাচ্ছে কি অতীতকালের কোনো একটা কাজ চলছিল। তাহলে সে ফুটবল খেলিতেছিল বা খেলছিল। খেলছিল হচ্ছে আমাদের চলতি ভাষা, আর খেলিতেছিল বললে হবে হচ্ছে সাধু ভাষা। বোঝা গিয়েছে? এরপরে খুবই ইন্টারেস্টিং, খুবই গুরুত্বপূর্ণ, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বারংবার কিন্তু বলছি এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখান থেকে স্পটিং এরর, এখান থেকে ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স ভালো পরিমাণ কিন্তু জিজ্ঞেস করা হয়। তো কেন এত গুরুত্বপূর্ণ? আর যেহেতু গুরুত্বপূর্ণ তার মানে তোমাদের কিন্তু খুব ভালো করে জিনিসটা বুঝতে হবে। বোঝা গিয়েছে? দেখো, পাস্ট পারফেক্ট টেন্স জিনিসটা কি, বা এই টেন্সটা দিয়ে কোন সিচুয়েশনকে বোঝায়, কোন ধরনের বাক্যকে বোঝায়, আগে এটা বুঝবো, তারপরে কিন্তু আমরা এর গঠন এবং তার সঙ্গে সঙ্গে এক্সাম্পল আমরা শিখবো। একটু মনোযোগ দিয়ে শোনো। এতটুকু তো ক্লিয়ার যে এখানে হচ্ছে পাস্টের মানে অতীতের কোনো না কোনো কাজকে বোঝানো হবে, তাই তো? অবশ্যই অতীতের কোনো কাজকে বোঝানো হবে। তবে আগে যেরকম আমরা শুধুমাত্র একটি মাত্র কাজ দেখেছিলাম, এইখানে কিন্তু কাজ দেখব আমরা দুটো। কতগুলো কাজ দেখব? দুটো। তো একটু ভালো করে শোনার চেষ্টা করো। অতীতকালে, কোন কালে বললাম? অতীতকালে দুটি কাজের মধ্যে, কতগুলো কাজ? দুটি কাজ। অতীতকালে দুটি কাজের মধ্যে যেই কাজটি আগে হয়েছিল, সাপোজ এই কাজটি আগে হয়েছিল, তো যেই কাজটি আগে হয়েছিল সেই কাজটিকে বোঝাতেই পাস্ট পারফেক্ট টেন্স হয়। অতীতকালে দুটো কাজ হয়েছিল, এবার দুটো কাজের মধ্যে যেই কাজটা আগে হয়েছিল, আগে ঘটেছিল, সেটাকে বোঝাতে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হয়। আর যেই কাজটা পরে হয়েছিল সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে। পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে দুটো কাজ, দুটোই কিন্তু অতীতকালে হয়েছিল, এবার দুটোর মধ্যে যেই কাজটা আগে হয়েছিল ওটাকে বোঝাবে পাস্ট পারফেক্ট টেন্স, যেই কাজটা পরে হয়েছিল ওটাকে বোঝাবে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। বাক্য দেখো, গঠন দেখো, একবারই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। গঠনটা কি? গঠনটা সেই আগের মতনই, প্রেজেন্ট পারফেক্টের মতনই, শুধুমাত্র এখানে হ্যাভ আর হ্যাজ যেরকম বসতো প্রেজেন্ট পারফেক্টে, পাস্টে হয়ে যাবে কি অবশ্যই হ্যাজ আর হ্যাভের পাস্ট ফর্ম হবে, বেসিক সেন্স। প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাজ হ্যাভ, প্রেজেন্ট ফর্ম বসতে হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সেও কি হ্যাভ হ্যাজ বসবে? অবশ্যই না, তাদের পাস্ট ফর্ম বসবে কি হ্যাড। আগে পরে যা আছে সব সেম। এই জন্যই বলেছিলাম ভাই যে প্রেজেন্ট টেন্সটা খুব ভালো করে যদি বুঝতে পারো, পাস্ট অনেক তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবে। তো সাবজেক্টের পরে হ্যাড আর পারফেক্ট মানেই বলেছিলাম শুধুমাত্র পারফেক্ট থাকা মানে ভার্বের সঙ্গে মানে ভার্বের 3 নাম্বার ফর্ম, তারপরে হচ্ছে কি অবজেক্ট। সাবজেক্ট হ্যাড V3 অবজেক্ট, সাবজেক্ট হ্যাড V3 অবজেক্ট, কয়েকবার বলতে থাকো, হয়ে যাবে এখানে মুখস্থ। আর যদি নট বসাই, আমাকে কি এখানে এক্সট্রা করে কোনো হেল্পিং ভার্ব আনতে হবে? অবশ্যই না। কেন? কারণ এখানে অলরেডি হেল্পিং ভার্ব আছে, আর হেল্পিং ভার্বের পরেই আমার নট আমি চাইলে বসাতে পারি। বোঝা গিয়েছে? এইবার তোমাদের আমি নিয়ে আসবো বাক্যতে, যা দেখলে তোমাদের আর কোনো রকম ডাউট থাকবে না। কাজের সংখ্যা কতগুলো? কাজের সংখ্যা কতগুলো? দুটি কিন্তু কাজের সংখ্যা। তো এইখানে বাক্যটা আগে পড়ো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তো দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গিয়েছিল, বিফোর মানে আগে, দ্য ডক্টর কেম। তো এই একটা কাজ আর হচ্ছে এই একটা কাজ, রোগীর মারা যাওয়া একটা কাজ এবং ডাক্তারের আসা একটা কাজ। দুটো কি একটা কাজ নাকি আলাদা আলাদা? প্রত্যেকেই বলবা যে দুটো আলাদা আলাদা কাজ। রোগী একজন আলাদা ব্যক্তি, সে মারা গিয়েছিল, আর ডাক্তার অন্য একজন ব্যক্তি, সে এসেছিল, তাই তো? তাহলে এখানে দুটো কাজ কিন্তু আছে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম।
বাংলা মানে করলে কি হবে? ডাক্তার আসার আগেই রোগীটি মারা গিয়েছিল। শুনো একটু ভালো করে, ডাক্তার আসার আগেই রোগীটি মারা গিয়েছিল। তাহলে এখানে কোন কাজটা আগে হয়েছিল? ডাক্তারের আসা কাজটা আগে হয়েছিল নাকি রোগীটির মারা যাওয়া কাজটা আগে হয়েছিল? প্রত্যেকেই বলবা যে রোগীটির মারা যাওয়া কাজটা আগে হয়েছিল, তারপরে কিন্তু ডাক্তার এসেছিল। খুবই একটা ফেমাস কিন্তু বাক্য। এখান থেকে কিন্তু মাঝে মাঝে তোমাদের এই বাক্যটা তুলে দিয়েই কিন্তু পরীক্ষায় প্রশ্ন চলে আসে। ঠিক আছে? আচ্ছা, এইবার আমি বলেছিলাম কি যেই কাজটা আগে হয়েছিল সেই কাজটাকে দেখাবে হচ্ছে কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। দেখো এই কাজটা আগে হয়েছিল, দেখো এই যে দ্য পেশেন্ট হচ্ছে কি সাবজেক্ট, হ্যাড হচ্ছে কি হেল্পিং ভার্ব, ডাইট V3, তাই তো? এখানে অবজেক্ট নেই, কোনো ব্যাপার না। তো এই কাজটি আগে হয়েছিল বলেই পাস্ট পারফেক্ট টেন্সের কিন্তু এখানে গঠনটা কাজে লেগেছে। আর ডাক্তারের যে আশা কাজটা এটা পরে হয়েছিল না, তো এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে কি V2, তারপরে অবজেক্ট, মানে এটা হচ্ছে কি পাস্ট ইনডেফিনিট টেন্সের, তাই না? তো যেই কাজটা আগে হয়েছিল, রোগীর মারা যাওয়া কাজটা আগে হয়েছিল, এটা হচ্ছে এই গঠন অনুযায়ী, মানে পাস্ট পারফেক্টের গঠন অনুযায়ী কিন্তু বাক্যটা লেখা হয়েছে। সাবজেক্ট হ্যাড V3, আর ডাক্তার আসার কাজটা পরে হয়েছিল, এটাকে কিন্তু আমরা পাস্ট ইনডেফিনিট, আমি লিখেও দিচ্ছি যাতে কোনো রকম অসুবিধা তোমাদের না হয়। পাস্ট ইনডেফিনিট কিন্তু টেন্সের গঠন অনুযায়ী কিন্তু এই বাক্যটাকে লেখা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা কিন্তু এখানে দুটো বাক্যকে যুক্ত করলাম বিফোর দিয়ে। এবার এই ধরনের কিন্তু কাজ আমরা আফটার দিয়েও যুক্ত করতে পারি। আফটার দিয়ে যুক্ত করলে কী হবে? দেখো আই ওয়েন্ট টু দ্য মার্কেট, দ্বিতীয় বাক্য এটা, আই ওয়েন্ট টু দ্য মার্কেট আফটার হি হ্যাড কাম। আই ওয়েন্ট টু দ্য মার্কেট আফটার হি হ্যাড কাম। তাহলে সে আসার পর আমি কোথায় গিয়েছিলাম? মার্কেটে গিয়েছিলাম। তাহলে কোন কাজটা আগে হয়েছিল? তার আসা কাজটা আগে হয়েছিল, তারপরে আমি মার্কেটে গিয়েছিলাম, তাই কি না? এই কাজটা বলতে পারো ফার্স্ট কাজ, এই কাজটা বলতে পারো সেকেন্ড কাজ। দেখো লক্ষ্য করে, যেহেতু ফার্স্ট কাজ ওই জন্য কিন্তু এটাকে আমরা লিখেছি কোন গঠন অনুযায়ী, কোন টেন্সের গঠন অনুযায়ী? সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী। আর যেই কাজটা পরে হয়েছিল এটা কিন্তু আমরা সাবজেক্ট V2 মানে কি পাস্ট ইনডেফিনিট টেন্সের কিন্তু অ্যাকর্ডিং লিখেছি। এবার দেখো লক্ষণীয় বিষয় কি? লক্ষণীয় বিষয় হচ্ছে এটাই, যখন তুমি বিফোর দিয়ে যুক্ত করবা তখন প্রথম কাজটা আগে বসবে আর সেকেন্ড কাজটা পরেই বসবে। আবার তুমি যখন আফটার দিয়ে দুটো বাক্যকে, দুটো কাজকে যুক্ত করবা, মানে একটা আগে একটা পরের কাজ, স্পেশালি এই টেন্সে, তখন কিন্তু আফটার দিয়ে যুক্ত করলে দ্বিতীয় কাজটা আগে বসবে আর প্রথম কাজটা পরে বসবে। এই হচ্ছে ডিফারেন্স। বিফোর দিয়ে করলে প্রথম কাজ দিয়ে শুরু হবে, প্রথম কাজ দিয়েই বাক্যটা শুরু হবে, আর আফটার দিয়ে যুক্ত করলে পরের কাজটা ওটা দিয়ে বাক্যটা শুরু হবে। এই হচ্ছে ব্যাপার, বোঝা গিয়েছে? তো এই কিন্তু একটা মাত্র টেন্স যেখানে কিন্তু আমরা দুটো কাজের উল্লেখ পাই। বোঝা গিয়েছে? কিসের উল্লেখ পাই বলো তো? আমরা কিন্তু দুটো কাজের এখান থেকে উল্লেখ পাই। বুঝতে পেরেছো? আর তোমাদের কিন্তু এইখানে কোনো সময় কি ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে, শূন্যস্থান পূরণ করতে বলবে। আবার অনেক সময় এখানে হ্যাভ না দিয়ে তোমাদের এখানে অন্য কোনো ভার্ব ওয়াজ দিয়ে দিল, এরকম করে দিবে, তখন তোমাদের কিন্তু ঠিক করতে হবে। ঠিক করতে হবে ইমপ্রুভমেন্টের অফ সেন্টেন্সের ক্ষেত্রে। আর যদি মনে করো যে তোমাদের ভুল বের করতে বলে, তাহলে জাস্ট তোমাকে এই অংশটা দেখতে লাগবে কোন অপশনে আছে। ঠিক আছে? এগুলো আমি করাবো, কোনো চাপ নেই। তোমরা আগে এই নিয়মগুলো শেখো, পরে যে কোনো প্রশ্ন আসলেই তোমরা করতে পারবে, এতটুকু বিশ্বাস রাখো, কেমন? কিন্তু কনসেপ্ট তোমাকে ক্লিয়ার রাখতে লাগবে। কনসেপ্ট ক্লিয়ার ছাড়া কিন্তু ভাই তুমি কোনো প্রশ্ন কিন্তু করতে পারবে না। আগে কনসেপ্ট ক্লিয়ার করো, এবার এখান থেকে যেই প্রশ্ন আসুক না কেন, সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসুক, ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স আসুক, স্পটিং এরর আসুক, তুমি সব কিছুই করতে পারবে। আগে কনসেপ্ট শেখো। এরপরে আজকে লাস্ট দেখো কি আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স বললাম? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? আমরা কিন্তু এর আগে পেয়েছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি পেয়েছিলাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেখানে আমরা দেখেছিলাম কোনো একটি কাজ, বর্তমানের কোনো একটি কাজ কোনো একটা নির্দিষ্ট সময় ধরে চলছে। যেমন আমি যদি বর্তমানের কথা বলি, যদিও আজকে কিন্তু আমি পাস্ট টেন্স নিয়ে করাচ্ছি, তবু তোমাদের বোঝানোর জন্য আমি আবারও একটু রিভিশন করছি, তাই না? যেহেতু আমি আগের দিনই বলেছিলাম যে প্রেজেন্টটা পড়লে তোমাদের পাস্টটা খুব সহজেই বুঝতে পারবা, তো সেই জন্য কিন্তু আমি বারংবার প্রেজেন্টের কথা কিন্তু উল্লেখ করছি। তো আমি মনে করো যে মোটামুটি অনেকক্ষণ থেকে আমি ধরলাম আমি 20 মিনিট থেকে ক্লাস করাচ্ছি,
তাহলে আমি কিন্তু দেখো সময়ের উল্লেখ করলাম কিন্তু 20 মিনিট আগের, যে 20 মিনিট ধরে আমি ক্লাস করাচ্ছি। ক্লাসটা কি এখনও শেষ হয়েছে? হয়নি, ক্লাসটা আমি এখনও করাচ্ছি। তাহলে এই যে 20 মিনিট থেকে শুরু করে এখনও ক্লাসটা করাচ্ছি, এরকম বোঝালে কি বর্তমানকে রিপ্রেজেন্ট করছে। বর্তমানে পড়ানো কাজটা এখনও চলছে এবং তার সঙ্গে সঙ্গে বলে দিয়েছি আমি কোন সময় থেকে আমি পড়াচ্ছি, তো এই জন্য হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আমাদের আজকে শিক্ষণীয় বিষয় কোনটা? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে অতীতকালের কোনো একটা কাজ কোনো একটা নির্দিষ্ট সময় ধরে চলছিল, মানে সময়টাও হচ্ছে কি পাস্টকে রিপ্রেজেন্ট করবে, তার সঙ্গে সঙ্গে কাজটা কিন্তু এখন আর চলছে না, ওটা অতীতকালেই কোনো একটা নির্দিষ্ট সময় ধরে চলছিল। অতীতকালে কোনো একটি কাজ নির্দিষ্ট সময় ধরে চলছিল, কোনো একটা কাজ 1 ঘন্টা ধরে চলছিল, 2 ঘন্টা ধরে চলছিল, তাই না? রবিবার থেকে চলছিল, সোমবার থেকে চলছিল, জানুয়ারি মাস থেকে চলছিল, তাই না? তো এই যে কথাটা, মানে কোনো একটা কাজ কোনো একটা নির্দিষ্ট সময় ধরে অতীতকালে চলছিল, এরকম সেন্স হলে কিন্তু হবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই গঠনটাও তোমাদের কিন্তু প্রায় একই আগের মতন, শুধুমাত্র কি প্রেজেন্টের ক্ষেত্রে বসতো হ্যাভ আর হচ্ছে কি হ্যাজ। এবার পাস্টের ক্ষেত্রে কি হবে? হ্যাড বসবে, হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম বসবে। আগের অংশ পরের অংশ সব কিন্তু গঠন সেম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সঙ্গে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠনের মধ্যে পার্থক্য শুধুমাত্র হ্যাভ হ্যাজ আর হ্যাডের মধ্যে। প্রেজেন্ট হলে হ্যাভ হ্যাজ হয়, পাস্ট হলে হ্যাড হয়, এই হচ্ছে ডিফারেন্স। সাবজেক্ট হ্যাড, তার সঙ্গে বিন, ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট। ঠিক আছে? তো কন্টিনিউয়াস মানেই বলেছিলাম, কন্টিনিউয়াস থাকা মানেই হচ্ছে মেন ভার্বের সঙ্গে আইএনজি, মেন ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে অতীতকালে কোনো একটা নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলছিল, এরকম বোঝালে কোন টেন্স হয়? প্রত্যেকে বলবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাক্য দেখো, সাবজেক্ট আই, হ্যাড, হ্যাড নিয়ে কোনো সমস্যা নেই, হ্যাড সবার সঙ্গেই বসে। তারপরে হচ্ছে বিন, ভার্ব হচ্ছে রিড, তার সঙ্গে আইএনজি। তারপরে হচ্ছে কি নোবেল, একটা অবজেক্ট, আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা কি সময়ের উল্লেখ তোমাকে করতে হবে। যদি সময়ের উল্লেখ না থাকে তাহলে তো এটা নর্মালি পাস্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী লিখতে লাগবে, তখন কিন্তু আর হ্যাড বসবে না, তখন বসবে ওয়াজ ওয়ার। সময়ের উল্লেখ থাকবে এবং কোনো একটা মনে করো কন্টিনিউয়াস কোনো কিছুকে বোঝাবে, তাহলে কিন্তু সেটা অতীতকালকে বোঝালে সেটা কিন্তু হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? তাহলে আই হ্যাড বিন রিডিং এ নোভেল সিন্স মর্নিং, আমি সকাল থেকে একটি কি করছিলাম? নোভেল, উপন্যাস পড়িতেছিলাম। আমি সকাল থেকে একটি উপন্যাস বা নোভেল পড়িতেছিলাম, তাই না? আর তোমাদের কিন্তু এর আগের ক্লাসেই আমি সিন্স আর কিন্তু ফরের ব্যবহার করিয়েছিলাম, তাই না? প্রত্যেকের আশা করি মনে আছে সিন্স আর ফরের ব্যবহার। একটু পরে আমি আবার রিভিশন করব। দেখো, হি হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স, সে ফুটবল খেলিতেছিল কত ঘন্টা যাবত? 2 ঘন্টা যাবত। 2 ঘন্টা যাবত সে ফুটবল খেলিতেছিল। এক তো কাজটা কন্টিনিউয়াস অতীতকাল, তার সঙ্গে সঙ্গে সময়ের উল্লেখ, তার মানে এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই বাক্যকে লিখতে গেলে বা এই বাক্যটা দেখে বুঝতে পারছি আমরা হচ্ছে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বাক্য। ঠিক আছে? সাবজেক্টের পরে হ্যাড, তারপরে বিন, ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে সময়ের উল্লেখ থাকবে। ঠিক আছে? তাহলে আমি 2 ঘন্টা যাবৎ ফুটবল খেলিতেছিলাম। এইবার কথা হচ্ছে সিন্স আর ফর। আমি আগের দিন বলেছিলাম, আগের ক্লাসে আবার একটুখানি শর্ট ফর্মে বলে দিচ্ছি আমি। সিন্স মানে হচ্ছে পয়েন্ট অফ টাইমকে বোঝাবে বা বলতে পারো নির্দিষ্ট সময়ের নাম। তো নির্দিষ্ট সময়ের নাম না বলো তো একটা মর্নিং, ইভিনিং, কিংবা কোনো দিনের নাম হোক সানডে, মানডে, টুয়েসডে, কোনো মাসের নাম হোক জানুয়ারি, ফেব্রুয়ারি, তাই না? কোনো বছরের নাম হোক 2025, 2023, যখন পয়েন্ট অফ টাইম বা তোমাদের মনে রাখার জন্য এটা মনে রাখতে পারো, যদি নির্দিষ্ট করে কোনো সময়ের নাম থাকে তাহলে তার আগে সিন্স বসবে। ঠিক আছে? আর যদি সময়টার কোনো ডিউরেশন, যেমন 2 ঘন্টা, 4 ঘন্টা, 2 মাস, 3 মাস, 2 সপ্তাহ, 4 সপ্তাহ, 2 বছর, 4 বছর, এগুলো দিয়ে একটা ডিউরেশন বোঝায়। ডিউরেশন বোঝালে ফর বসে। বা মনে রাখতে পারো এইভাবে, যদি নির্দিষ্ট করে যেমন 2 ঘন্টা, 2 মাস, 2 সপ্তাহ দিয়ে নির্দিষ্ট কোনো সময়ের নাম বোঝাচ্ছে? অবশ্যই না। তো নির্দিষ্ট করে সময়ের নাম না বোঝালে সেই সময়টাকে কি বসবে? ফর বসবে। নির্দিষ্ট করে সময়ের নাম থাকলে সিন্স, আর নির্দিষ্ট করে সময়ের নাম না থাকলে
ফর, এটা হচ্ছে আমরা ট্রিক্স অনুযায়ী মনে রাখতে পারি। আর মেন কনসেপ্টটা কি, পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম তার আগে কি বসে, সিন্স। ডিউরেশন অফ টাইম তার আগে কি বসে, ফর। তো আমি তোমাদের এখানে যে মেন রুলটা, গ্রামাটিক্যাল রুল তাও বললাম এবং ট্রিক্স বললাম, ঠিক আছে। আর এই সিন্স ফর দিয়ে কিন্তু তোমাদের অনেক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে, সিন্স আর ফর দিয়ে, এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে। তো তোমাদের কিন্তু আমি আজকে কিন্তু পাস্ট টেন্স নিয়ে কিন্তু পুরোপুরি বিস্তারিত কিন্তু আলোচনা করলাম। 4টা কিন্তু পাস্ট টেন্স নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, পুরোপুরি কনসেপ্ট, গঠন, বাক্য, কীভাবে প্রশ্ন আসবে, এভরিথিং। আশা করি আর তোমাদের কোনো সমস্যা এখান থেকে থাকবে না। এরপরও যদি সমস্যা থাকে তো অবশ্যই তোমরা এই ক্লাসটিকে আরেকবার দেখে নেবে, তাহলে দেখবা পুরোপুরি তোমাদের কিন্তু ডাউট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আজকে যে আমাদের ক্লাসটি টেন্সে যেটা আমরা পাস্ট টেন্স নিয়ে করলাম সেটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরের ক্লাসে।